আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ এবং বেনিফিট ম্যাটার সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে পরে আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সুধী দর্শক, আমি বরাবরের মতো আপনাদেরকে আপডেট দেব প্রথমেই, আর কল আসলে আমি কল নেব। কল হচ্ছে সব থেকে প্রায়োরিটি, তবে আর কল না থাকলে আমি কিন্তু আপডেট দিতে থাকব। প্রথম যে আপডেটটা আমি দেব সেটা হচ্ছে যে চাইল্ড বেনিফিটের উপরে। তো চাইল্ড বেনিফিটের যে আপডেট আমি দিচ্ছি যে এটা ক্লাম্প ডাউন করার চেষ্টা করা হচ্ছে যারা চাইল্ড বেনিফিট পান। এবং আমরা জানি যে অনেকেই যারা ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন আছে যারা চাইল্ড বেনিফিট পেয়ে থাকেন, তারা হয়তো অ্যাব্রোডে তারা মুভ করেছেন এবং সেখানেই তারা সেটেল করেছেন। হয়তো অনেকে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সিটিজেন হওয়ার পরিপ্রেক্ষিতে তারা ইউরোপে যেয়েও কিন্তু আগে সেটেল করতে পারতো। তো অনেকেই কিন্তু সেটেল করেছে এবং তারা কিন্তু তাদের যে চাইল্ড বেনিফিট সেটা কিন্তু কন্টিনিউ নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে এটার নিয়ম হচ্ছে যে যদি কেউ লং টাইম ইউকের বাইরে থাকে তাহলে কিন্তু তারা চাইল্ড বেনিফিট ইন্টাইটেলমেন্ট নয়। তার অর্থ এই দাঁড়াচ্ছে তারা ইন্টাইটেল নয়, কিন্তু তারা চাইল্ড বেনিফিট নিয়ে যাচ্ছে যদিও বা তারা অ্যাব্রড তারা সেটেল ডাউন করেছে। তো এইটাকে ক্লাম্প ডাউন করা হচ্ছে এবং এই ক্লাম্প ডাউনের মাধ্যমে আশা করা হচ্ছে 350 মিলিয়ন পাউন্ড তারা সেভ করবে, এটা গভর্নমেন্ট থেকে জানা গেছে। এবং এটা একটি নিউ স্পেশালিস্ট টিম তারা গঠন করেছে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল যে ডেটা আছে সে ডেটা ইউজ করবে এবং তারা ট্র্যাক করার চেষ্টা করবে যে যারা চাইল্ড বেনিফিট ক্লেম করছে তারা কি ওভারসিজ চলে গেছে কি না। এবং যেহেতু তারা ওভারসিজ চলে গেছে, অতএব তারা কিন্তু নো লঙ্গার ইন্টাইটেল টু দ্য পেমেন্ট, তারা কিন্তু পেমেন্ট পেতে পারেন না। অতএব গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করেছে যে চাইল্ড বেনিফিট উইথড্রন হবে ফ্রম দ্য টেন্স অফ থাউজেন্ডস অফ ইন্ডিভিজুয়াল হু হ্যাভ রিলোকেটেড ওভারসিজ, যারা রিলোকেটেড করেছে ওভারসিজে এবং ওভারসিজে থাকে তাদের চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যাবে। এবং এটা করবে সিগনিফিক্যান্ট ক্র্যাকডাউন করা হবে এবং এটা প্রজেক্টেড করা হয়েছে যে এটা সেভ করবে 350 মিলিয়ন পাউন্ড ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। তার মানে নেক্সট 5 ইয়ার্সে এই যে ক্র্যাকডাউন করা হবে যে যারা চাইল্ড বেনিফিট পাচ্ছে তারা ওভারসিজে যায় রিলোকেটেড হয়েছে এবং সেখানে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং একটি স্পেশালিস্ট টিম আছে তারা এটার ইনভেস্টিগেশন করবে এবং তার বেসিস হবে সেটা হচ্ছে যে তারা যে ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেটা আছে সেটা ইউজ করে তারা ট্র্যাক করবে যে কারা ওভারসিজ যে রয়ে গেছে এবং সেখানে বসে তারা চাইল্ড বেনিফিট পাচ্ছে যেটা তারা ইন্টাইটেল নয়। তো এই যে পেমেন্টের ব্যাপারে আমি বলেছি যে এইচএম রেভিনিউ মূলত এই পেমেন্টটা দিয়ে থাকে। এটা হচ্ছে যে 26 পাউন্ড 5 পেন্স পার উইক প্রথম বাচ্চার জন্য এবং অ্যানুয়ালি 1354 পাউন্ড পেয়ে থাকে। এবং এটা হচ্ছে এল্ডেস্ট বাচ্চার জন্য। আর অনলি চাইল্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে 70.25 পাউন্ড পার উইক হবে, অথবা 897 পাউন্ড ইয়ারলি হবে ফর ইচ অ্যাডিশনাল চাইল্ডের জন্য। তো এই যে ক্র্যাকডাউনের কথা বললাম আমি, যে একটি স্মল টিম অফ জাস্ট 15 ইনভেস্টিগেটরস, তারা একটা টিম করেছে 15 পিপুলকে নিয়ে, তাদেরকে ইনভেস্টিগেটরস বলা হচ্ছে। তারা অলরেডি সাকসেসফুলি
স্টপ করতে পেরেছে অ্যাপ্রক্সিমেটলি 17 মিলিয়ন ফ্রম বিং রংলি পেড আউট ইন লেস দ্যান 12 মান্থ। লাস্ট 12 মান্থসে একটি 15 সদস্য বিশিষ্ট একটি ইনভেস্টিগেটরস টিম তারা গঠন করে এবং তারা সাকসেসফুলি স্টপ করতে সক্ষম হয়েছে প্রায় 17 মিলিয়ন পাউন্ড, যাদেরকে রংলি মূলত এই পেমেন্টটা দেওয়া হচ্ছে এবং এটা করতে সমর্থ হয়েছে লাস্ট 12 মান্থের ভিতরে। তো গভর্নমেন্ট যেটা অ্যানাউন্স করেছে এই প্ল্যানটা, এবং তারা র্যাপিডলি এটা এক্সপ্যান্ড করতে যাচ্ছে এবং এটা হাইলি ইফেক্টিভ ইউনিট অ্যাজ এ পার্ট অফ দ্য প্ল্যান ফর চেঞ্জ। আর যে নিউ টিমের কথা আমি বললাম, সেট টু কম্প্রাইজ ওভার 200 পিপুল ফ্রম নেক্সট মান্থ থেকে তারা আরও 200 পিপুলকে তারা এমপ্লয়েড করবে এবং তাদেরকে সেন্স এ স্টার্ন ওয়ার্নিং টু দোজ অ্যাটেম্পটিং টু ডিফ্রড দ্য সিস্টেম, যারা তাদেরকে ওয়ার্নিং পাঠাবে যারা এই সিস্টেমটাকে ডিফ্রড করার চেষ্টা করছে। আর আমি যেটা বলেছি যে এই চাইল্ড বেনিফিট এটা সাপোর্ট করে থাকে প্রায় 11.9 মিলিয়ন চিলড্রেনকে এবং তাদেরকে পে করা হয় 6.9 মিলিয়ন ফ্যামিলি এবং 6.9 মিলিয়ন ফ্যামিলিকে is one of the most widely accessed forms of benefit in the UK এবং ডেইলি রেকর্ড তারা এই ক্লেমটা করেছে, এই রিপোর্টটা করেছে যে ইফ এ ক্লেমেন্ট ইজ আউটসাইড দ্য, কোনো ক্লেমেন্ট যদি আউটসাইড ইউকে থাকে ফর মোর দেন 8 উইকস, 8 সপ্তাহের বেশি যদি কেউ দেশের বাইরে থাকে, তাহলে চাইল্ড বেনিফিট মে স্টপ আনলেস দেয়ার আর এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ আপনাদের জানা উচিত, কেউ যদি 8 উইকসের বেশি যদি ইউকের বাইরে থাকে, তাহলে কিন্তু তাদের বাচ্চার যে চাইল্ড বেনিফিট আছে সেটা কিন্তু স্টপ হয়ে যাবে আনলেস দেয়ার আর এক্সেপশনাল, যদি এক্সেপশনাল সার্কামস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রেই তাদেরকে কন্টিনিউ করা হবে, তা নাহলে 8 উইকসের বেশি থাকলে তাহলে চাইল্ড বেনিফিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং মানে যেসব ক্লেমেন্টরা এই চাইল্ড বেনিফিট পাচ্ছে, যারা আউটসাইডে আছে, তারা কিন্তু অবশ্যই HMRC-কে তারা কিন্তু জানাবে যে তাদের লেন্থ অফ টাইম অর লঙ্গার, যে কতদিন তারা মূলত দেশের বাইরে থাকবে। দ্য পাবলিক সেক্টর ফ্রড অথরিটি, দ্য হোম অফিস অ্যান্ড HMRC ক্যারিড আউট দ্য পাইলট প্রজেক্ট। এখানে 3টে সংস্থা একসঙ্গে কাজ করছে, পাবলিক সেক্টর ফ্রড অথরিটি, হোম অফিস এবং HMRC। এবং আন্ডার ডিজিটাল ইকোনমি অ্যাক্ট অনুযায়ী, ওকে কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন আসলো। জি বলুন। যে আমি আমার বাইরে যাচ্ছি, এটা বুঝলাম বাজেট তারা রিফিউজ করে দিয়েছিল। আপনাকে শোনা যাচ্ছে না, আমার মনে হয় যে আপনি টিভি ভলিউমটা দেওয়া আছে, টেবিল ভলিউমটা মিউট করে দিন। এখন শুনতে পারেন আমার মাত? হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার ছিল না, এবার বলেন। জি বলেন। আমার বাইরে আমি কিটা বিদ্যুৎ ভিতরে অ্যাপ্লাই করছিলাম, তারপরে ফেনারকে ভিসাকে রিফিউজ গেছিল। তারপর আমি এখন কিটা করছি, প্রি প্রটোকল অ্যাকশন অ্যাপ্লাই করছিলাম, তো তারা দিয়ে আমার ইমেল মারছে কি তারা অ্যাকসেপ্ট করছে। সো তারপরে আমি আমার বাইরের ব্যাংক থেকে পয়সা তুলে নিয়েছি, এখন কোনো সমস্যাই বলে। আপনার ভাই ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন, রিফিউজ হয়েছিল এবং সেটার বিরুদ্ধে অ্যাপিল রাইট ছিল না, অতএব আপনার জুডিশিয়াল রিভিউতে যাওয়ার জন্য আপনার প্রি অ্যাকশন লেটার পাঠিয়েছেন। এখন কোশ্চেনটা কি যে আমি তারা অ্যাকসেপ্ট করছে, সো এর আগে আমি আমার ব্যাংক থেকে, আমার বাইরের ব্যাংক থেকে পয়সা তুলে নিয়েছি, বাদি ব্যাংক তো রাখছি, কোনো সমস্যাই বলে। এখন যখন অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন আপনার কি সিচুয়েশন ছিল, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তখন যদি ওনার অ্যাকাউন্টে অনেক মানি থেকে থাকে, ওরা সেটের বেসিসেই কিন্তু ওই যে ব্যাংকের স্টেটমেন্ট জমা দেওয়া হয়েছে কিংবা তখনকার যে ফ্যাক্টস আর সার্কামস্ট্যান্সেস ছিল সেটার উপর বেসিস করে কিন্তু তারা ডিসিশনটা নেবে। অতএব তারা কিন্তু নতুন কোনো ডকুমেন্ট তারা চাইবে না, বোঝাতে পারছি? অতএব টাকা এই মুহূর্তে আছে কি আছে না সেটাই ইম্যাটেরিয়াল। টাকা সেই সময় ছিল অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন, দ্যাট ওয়াজ দ্য ম্যাটেরিয়াল ফ্যাক্ট। অতএব এখন তুলে ফেলছে, এইটা নিয়ে তারা কিন্তু কোনো রকমের জানানোর চেষ্টা করবে না, বোঝারও চেষ্টা করবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছে কিনা? অতএব জি জি, তো আপনার আসলে
প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ইউটিউবে থাকবে। আপনি পরবর্তীতে আপনি আনসারগুলো শুনে নিন, কিন্তু আপনার কি বলে শুনতে মনে হয় সমস্যা হচ্ছিল, তো আমি কিন্তু আনসার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে কল করার জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি বলুন। আমি ব্রিটিশ, আমার ছেলের লাগে বাংলাদেশ থেকে, আমার ওয়াইফ এবং ছেলে বাংলাদেশও, আমার ছেলের লাগে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছিলাম ব্রিটিশ সিটিজেনশিপের লাগে। জি। তো এখন আমি আমার কাছে মেইন কপি আছে না, মানে ফটো কপি, তারা আমার কাছে চাইছে মেইন কপি দিবার লাগি। আর আমার ওয়াইফের যে আগের কোনো পাসপোর্ট আসেনি, বাংলাদেশে আগে কোনো পাসপোর্ট করছিলেন। আমি 2010 ওদের এবার লাগে একটা পাসপোর্ট করছিল বাংলাদেশেও, এটা উল্লেখ করতাম জি, তারা লেখছে কি আর কোনো পাসপোর্ট করছিলেন। জি, এখানে আমি যেটা আমি সিটিজেনশিপের লাগে আবার নয়, ওই ডুপ্লিকেট সিটিজেনশিপের লাগে আমি অ্যাপ্লাই করছি বৃহস্পতিবার অনলাইন। আইতে কতদিন লাগবে ইমেল করে তারা কোনটা জানাইছেন, আপনি নিছি আপনার মানে কোশ্চেনের সঙ্গে তো কোনো মিল পাচ্ছি না। প্রথমে বলছেন যে আপনি আপনার বাচ্চার জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তা আপনি ব্রিটিশ না হয়ে কিভাবে আপনার বাচ্চার জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন? কলার কে আছেন? কলার বোধহয় হারিয়ে গেছে, কারণ আমি কনফিউজ হয়ে গেছি যে ওনার ব্রিটিশ পাসপোর্টের জন্য ওনার ছেলের বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করেছেন নাকি উনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এটা শিওর না। তো যদি আমি আসলে ক্লিয়ার না করছেন, আবার উনি বলছেন যে উনি নিজে আবার ন্যাচারালাইজেশনের যে ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিংবা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। যদি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা আলাদা জিনিস, কারণ হয়তো বা উনি ব্রিটিশ ছিলেন, অতএব ব্রিটিশ। অতএব আমি এটা আনসার দিচ্ছি না। যদি কলার আপনি যদি আবার পারেন, আবার আপনি আমাদেরকে কল দিয়ে আপনি যদি কোশ্চেনটা আমাদেরকে বলতে পারেন এবং আমরা বুঝতে পারি, তাহলে আনসার দিতে পারবো। তো যদি কলার থাকে কল নেবো, তাহলে আমি আবার কন্টিনিউয়াস ইসে চলে যাব, আপডেটে চলে যাব। তো আমি যেটা বলছিলাম যে এই যে চাইল্ড বেনিফিট যারা ওভারসিসে যে রিলোকেটেড হয়েছে এবং স্টে করছে, তারা যদি 8 উইকসের বেশি যদি থাকে, তাহলে কিন্তু তাদের বাচ্চাদের এই চাইল্ড বেনিফিটটা কিন্তু স্টপ হয়ে যাবে। অতএব এখন হোম অফিস এটার উপর ক্র্যাকডাউন করছে এবং তারা ইনভেস্টিগেটর টিম করেছে এবং তারা ওভারসিজ ট্রাভেলের যে ডেটা আছে সে ডেটা তারা নিয়ে তারা ট্র্যাক করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে তারা বলতে চাচ্ছে যে প্রায় 17 মিলিয়ন পাউন্ড তারা কিন্তু স্টপ করতে সক্ষম হয়েছে এবং তারা আগামী 5 বছরে 350 মিলিয়ন পাউন্ড তারা সেভ করতে পারবে এই ক্র্যাকডাউনের মাধ্যমে। এইটাই আমি আপডেট দিলাম। নেক্সট আপডেটে চলে যাব আমি, যে অ্যাসালামের সাকসেস কিছুটা কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলুন। জি, আমি একটু আগে বলছিলাম, আমি বলছি যে আমার সিটিজেনশিপটা এই বর্তমানে আমি আড়াই লিখি, ফটোকপি আছিল, ফটোকপি দিয়ে আমার সেল লাগে অ্যাপ্লাই করছিলাম ব্রিটিশ পাসপোর্টের লাগে। ওকে, থ্যাংক ইউ। এবার আমি বুঝাচ্ছি, তাহলে কোশ্চেনের আনসারটা আমি দিয়ে দিই। প্রথম হচ্ছে যে আপনার বাচ্চার জন্য ব্রিটিশ সিটিজেনশিপ পাসপোর্টের জন্য সরাসরি অ্যাপ্লিকেশন করেছেন, কারণ যখন আপনার বাচ্চা বাংলাদেশে জন্ম নিয়েছে তখন আপনি ব্রিটিশ সিটিজেন ছিলেন এবং যখন আপনি বাচ্চার জন্য ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু আপনি আদার দেন বাই ডিসেন্ট ছিলেন, অতএব আপনার বাচ্চার উপর পাস করবে। আপনি তো ন্যাচারালাইজ হয়ে ব্রিটিশ হয়েছিলেন এখানে, তাই না? কলারকে আবার হয়ে গেল, আমি ধরে নিচ্ছি ন্যাচারালাইজ দ্যাট মিন আদার দেন বাই ডিসেন্ট। অতএব আপনার কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পাস করবে আপনার যে বাচ্চা বাংলাদেশে জন্ম নিয়েছে, অতএব আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন। এখানে যে ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার যতগুলো পাসপোর্ট আছে সেগুলো কিন্তু কপি দিতে হবে। আপনার যখন বাংলাদেশি পাসপোর্ট ছিল সেগুলো, পরবর্তী ব্রিটিশ হয়েছেন সেগুলো, সব পাসপোর্টের কপি কিন্তু ওরা চায় এবং আপনার যে ন্যাচারালাইজেশন হয়েছিল সেটারও কিন্তু ওরা কপি চায়। সেটা আপনি হারিয়ে ফেলেছিলেন, মিসপ্লেসড হয়েছিল, সেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটা ফিস আছে এবং আপনি সেটা করেছেন এবং সেটা পাওয়ার পরে কিন্তু আপনি আবার তাদেরকে ওই কপি পাঠিয়ে দিতে পারেন। অতএব পাসপোর্ট আপনি দেবেন, এটা আপনার কোশ্চেন ছিল। সেকেন্ড হচ্ছে যে আপনি ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা কিন্তু আপনাকে দিতে হবে এবং পাসপোর্ট আপনি এদেশে আসার পর থেকে যত পাসপোর্ট আছে সবগুলোর ব্ল্যাঙ্ক পেজ সহ অ্যাটাস্টেশন করে ব্রিটিশ। আমি একটা প্রশ্ন বলি, আমার সিটিজেন মানে আমি তো 11 লিখি, এখন যে অ্যাপ্লাই করছি বৃহস্পতিবারে অনলাইন,
সিস্টেমও দেখাইছে 1 মাস লাগবো। এখন আশা আমাদের তো ইমেল দিয়ে তারা কোনটা জানাইছে না, তারা ফ্রি নিছে কি, আশা করি 1 মাসের ভিতরে আইব নি, আপনারা তো এক্সপিরিয়েন্স আছে কইতে পারবা। জি জি, এটা তাড়াতাড়ি দিয়ে দেবে, এটা ওদের আর্কাইভে আছে, ওরা ওখান থেকে তুলে আপনাকে পাঠিয়ে দেবে এবং এটা যখন পাবেন তখন আপনি যেখানে আপনাকে ইমেল করেছে ডকুমেন্টগুলো চেয়েছে তো সেখানে আপনি এগুলো পাঠিয়ে দেবেন এবং আপনার যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্টের ব্ল্যাঙ্ক পেজ সহ আপনি ফটোকপি করে অ্যাটাস্টেশন করবেন সলিসিটার মাধ্যমে করে এগুলো সাবমিট করে দেবেন, কিংবা অ্যাটাস্টেশন না করেও আপনি দিয়ে দিতে পারেন, সেটাও হতে পারে যদি ওরা অ্যাকসেপ্ট করে কিংবা ওরা ফার্দার আপনাকে জানাবে। ঠিক আছে কলার, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কল, থ্যাংক ইউ। তো নেক্সট আমি যেটাই চলে যাচ্ছি আপডেট, যদি কলার আসে কল নেব। যে গ্রান্ট রেট অফ অ্যাসাইলাম ক্লেম সেটা আসলে কমে গেছে, এটা এখন 50%-এ চলে আসছে, যেটা আগে এর থেকে বেশি ছিল, এবং এই নাম্বার অফ ক্লেমস রিচেস এক রেকর্ড হাই অফ 111,000 অ্যাসাইলাম সিকার, যেটা সব থেকে হাই এখানে হয়েছে এবং পেয়েছে। তো এই যে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট 2022 এটা ফেল্ড অ্যাজ অ্যাসাইলাম গ্রান্ট রেট ডাউন ফ্রম হাই অফ 70% in 2022 to 48%. 2022-তে এটার যে গ্রান্ট রেট ছিল 77%, সেটা কিন্তু এখন কমে 48%-এ চলে আসছে। কলার থাকলে আমি কল নেবো। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমার ছেলের বউগুলা উদ্দেশ্য আইটা কি বুঝছেন? ছেলের বউ বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে, হ্যাঁ। ওকে, জি বলুন। তো এখন এই দেশে আইটা কি বাচ্চা, একটা বাচ্চা নিউবর্ন বেবি আর ছেলের বউ। তো আমার ঘর আছে 4 বেডরুমের। তো আমার ঘরের আমি তো আমার ছেলের আমার ঘর কিরকম দেখাইতাম। উনি কি চলে আসছে, আপনার ছেলের বউ কি চলে আসছে না আসবে? না, আসবে আনতাম কি প্রসেস করতাম। আপনি যে 4 বেডরুমের বাসা আছে, এটা কি আপনার ফ্রিহোল্ড, আপনি ওনার? ফ্রিহোল্ড ওনার। ওখানে কত লোকজন থাকে, কতজন? না, এখানে খালি আমি আর আমার ওয়াইফ থাকি। ওকে, এখন যখনই কোনো স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন জন্য অ্যাপ্লিকেশন করবে এন্টি ক্লিয়ারেন্সের জন্য, তখন যেসব রিকোয়ারমেন্টস আছে তার ভিতর ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস হচ্ছে অ্যাডুকেট অ্যাকোমোডেশন, যে উনি এসে যেখানে থাকবেন সেখানে এনাফ জায়গা আছে কিনা ওনার থাকার জন্যে। তা আপনার যেহেতু 4 বেডরুম আছে এবং আপনার ছেলে, অতএব সে তো ওখানে থাকছেই, অতএব আপনার যে ছেলের বউ এসে ওখানে সেখানে থাকতে পারবে। এইটা কনফার্ম করার জন্যে আপনাকে একটা চিঠি দিতে হবে যে আমি এই প্রপার্টির মালিক, আমি এই আমার ছেলে তার ওয়াইফকে স্পন্সর করবে, তার নাম অমুক, সে আসলে আমাদের এই বাসায় থাকতে পারবে এবং আমরা কোনো পয়সা নেব না, ইট ইজ অন দ্য বেসিস অফ চ্যারিটি কিংবা উইদাউট এনি রেন্ট। এইভাবে একটা চিঠি দেবেন, আপনার কপি পাসপোর্ট দেবেন, আর হচ্ছে অফিস কপি অফ দ্য টাইটেল, যেটা ল্যান্ড রেজিস্ট্রিতে যখন আপনি বাসাটা কিনেছিলেন তখন আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে ল্যান্ড রেজিস্ট্রিতে, হওয়ার পরে একটা কমপ্লিশন অফ দ্য কি বলে একটা কপি থাকবে, সেটাকে টাইটেল অফ দ্য ফ্রম দ্য ল্যান্ড রেজিস্ট্রি, অফিস কপি অফ দ্য টাইটেল অফ দ্য ল্যান্ড রেজিস্ট্রি, এরকমের আপনার লাগবে। তো সেই ডকুমেন্টটা সহ এগুলো দিলে অ্যাকোমোডেশন রিলেটেড যে রিকোয়ারমেন্টস আছে সেটা আপনি স্যাটিসফাই করতে পারবেন, অতএব এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি বোঝাতে পেরেছি কিনা? এটা কি আমি কি হেলথ কোনো দরকার নেই, খামাকা পয়সা নষ্ট করতে যেন না, বরঞ্চ এগুলো ডিল করার জন্য একজন ভালো লয়ার, এক্সপার্ট লয়ার ধরে আপনি করেন, ওইটার জন্য আপনার পয়সা খরচ করতে হবে না। ওইটা করতে হয় কখন, যদি কোনো বাসায় অনেক বেশি লোক থাকে তখন ওই রিপোর্টটা নিতে হয় যে এখানে ওভার ক্রাউডিংয়ের অবস্থা নাই, এই ধরনের একটা রিপোর্ট নিতে হয়। কিন্তু আপনার তো 4 বেডরুম থাকেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার ছেলে থাকে আর একটা রুমে, আরও দুইটা রুম তো ফাঁকাই থাকে, আবার রিসিপশন ফাঁকা থাকে, অতএব এখানে আপনি তো আরও কয়েকজন গেস্ট এখানে তো আপনি রাখতে পারেন, অতএব এখানে কোনো সমস্যা নাই। আপনি ওই যে রিপোর্ট বলছেন ওই রিপোর্ট কোনো দরকার নেই, ওয়েস্টিং অফ মানি এবং ওয়েস্টিং অফ টাইম।
আচ্ছা, তো ওটা চালাইলে আমার আমার ছিলেন যে স্টেজে লাইলে আর আমি কিছু লাইলে অথরাইজেশন লাইলে ওই দিব নাকি? জি, হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আরেকটা যে আপডেটের কথা বলেছিলাম যে গ্রান্ট অফ রেট অফ অ্যাসাইলাম ক্লেম এটা ফল করেছে এবং এটা 50%-এর নিচে চলে গেছে, যেটা আগে 2022-তে 77% ছিল, এটা কমে এখন 48%-এ চলে আসছে। তো এটার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022 এইটা মূলত ইমপ্লিকেশন হওয়ার পর থেকে এই ইম্প্যাক্টটা করেছে। আর লেটেস্ট হোম অফিস ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্সে তারা পাবলিশ করেছে কয়েকদিন আগে, সেখানে কভারিং দ্য ইয়ার অফ তারা জুন 2025 পর্যন্ত তারা কভার করেছে এবং তারা পজিটিভ গ্রান্ট রেটের কথা বলতে যে বলেছে ইন্টারন্যাশনাল অ্যাসাইলাম ডিসিশন হ্যাজ নাও ড্রপড বিলো 50, তার মানে 48%-এ চলে আসছে এবং লার্জলি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ নিডেড ফর দ্য পজিটিভ ডিসিশন। এখন কিন্তু এই ডিসিশনগুলো পজিটিভ হতে গেলে হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ হতে হবে আন্ডার দ্য ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022-তে। কলার আছে, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি একটু কথা বলতে চাই অনুষ্ঠান। আপনি এনটিভির স্টুডিওতে কথা বলছেন ব্যারিস্টার এমকিউ হাসানের সঙ্গে, আপনার প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। আমি তো স্প্যানিশ, এখানে 2014 সাল থেকে। তো আগে তো আমরা ইউনিভার্সাল ক্রেডিটে ছিলাম, পরে সরি হাউজিং বেনিফিটেড, মানে ইউনিভার্সাল ক্রেডিট 2023 সালে আমরা নতুন স্ট্যাটিউট বাসা দিলে তখন ক্লেম করি, এনিওয়ে ক্লেমটা চলে। আমি গত এই বছরের এপ্রিলের 15 তারিখ দেশে যাই। আমি লং টাইম আমবালায় কাজ করি, নিয়ার 11 ইয়ার্স। তো ছুটির লেটারও আমি ইউনিভার্সাল ক্রেডিটের আপনার জার্নালে গিয়ে আপলোড করে লিখে যাই। তো আমি 1 মাস ছিলাম। তা আসার পরে আবার আমি 15 এপ্রিল মে আসি। আইসা নামার পরে যা দেখি যে আমার ক্যান্সেল করে দিল। ফোন করলাম, বললো যে নিউ ক্লেম। তো নিউ ক্লেম করি হাজব্যান্ড এন্ড ওয়াইফ আমরা। করার পরে আমার 1 সপ্তাহ পরে বলে টেলিফোন করলো, ওরা সব জানলো। জানার পরে আমার বলছে ওকে তোমার এভরিথিং করে। আমি বললাম যে এনি ডকুমেন্টস সেন্ড হতো না। এনিওয়ে আবার 15 দিন পরে আপনার ফোন দিল, দেওয়ার পরে বললো যে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে। সেটা ছিল আই থিঙ্ক জুনের 2 তারিখ, আপনি 4 তারিখ 2 তারিখে একটা মেসেজ আসলো তোমার আসার দরকার নেই। আমি বসে রয়েছি। তো এর ফাঁকে আমার কোনো পেমেন্ট দিচ্ছে না। আপনার মেয়ের থেকে মেরিটটা পাইছে, তো মেরিটটা তো জুনে 12টা দিল না। পরে আমি আমার যোগাযোগ করলাম, ওরা বললো যে ঠিক আছে তুমি যোগাযোগ মেসেজ দেখো। তো মেসেজ দেখলাম, বললো যে পেমেন্ট দিতে পারলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট আমাদেরকে জানাইতে হবে। তো আবার অ্যাপয়েন্টমেন্ট দিলে আমি গেলাম আপনার জব সেন্টারে, যে জাস্ট মানে 2 মিনিট লাগবে না, দিলাম, বললো চলে যাও তোমার জুলাই। আপনার যে বড় কোশ্চেন আসলে তো ভেরি ডিফিকাল্ট। আপনি এইসব নিয়ে আপনি যে কোনো একটা সলিসিটার কাছে যান, আপনি যে কাহিনী বলছেন আমি মানে কিছুই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে না। এটা কি বন্ধ হয়ে গেছে নাকি আছে? এত কাহিনী তো দরকার নেই, আপনার কি বন্ধ হয়ে গেছে না আছে? বন্ধ হয়নি, মানে ওরা খালি পারমানেন্ট বলে 0-0। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। সেই দর্শক, এই আইনি অধিকার অনুষ্ঠানটি আমি লাস্ট 14 ইয়ার্স ধরে করে আসছি, সিন্স 2012 থেকে। তো আমি এই অনুষ্ঠান করে খুবই স্যাটিসফাইড যে আমাদের বাংলাদেশি কমিউনিটির সবাই এই অনুষ্ঠানটি দেখে এবং তারা আমাদের ভূয়সী প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েশন করে এবং সেটার কারণে আমরা খুবই ইন্সপিরেশন পাই এবং এই স্টুডিওতে এসে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পেরে, আপনাদের সরাসরি কল নিতে পেরে এবং অ্যাডভাইস দিতে পেরে আমি নিজেও গর্ববোধ করি। সেই দর্শক, আমি কল নিয়েছিলাম বেশ কয়েকটি এবং কিছু আপডেটও দিয়েছিলাম। তো সেকেন্ড আপডেটটা ছিল হচ্ছে আপনার এই যে
অ্যাসাইলাম গ্রান্ট যেটা কমে গেছে, এবং সেটা কমার কারণ হচ্ছে যে ন্যাশনাল অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট 2022-তে এই অ্যাসাইলাম যে যে কি বলে কল আছে যে হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম। ব্যারিস্টার সাহেব, আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাইছি প্লিজ। আমি এই দেশে নিয়ারলি 20 ইয়ার্স হয়ে যাবে, আর 3 মাস বাকি আছে। তো আমি 20 ইয়ার্স কেস করতে চাই। আমার 2008-এ একটা কেস ছিল, আমি 3 মাস জেলে ছিলাম, বুঝছেন নি? তো আমার কি এখন এই যে 3 মাস জেলে ছিলাম, এই 3 মাস আরো অপেক্ষা করা লাগবো কি না, মানে 20 বছর হওয়ার পরে? এই লোকে 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার হলো, আমার কেসটা ছিল 2008-এ। এখন আমার কি এইটা 2008 থেকে কাউন্ট করবে না 2006-এ আসছে, আমি 6 থেকে কাউন্ট করবে? অফেন্স সম্পর্কে এখন অন এয়ার কি বলা যাবে? এটা থ্রেড এন্ড কিল ছিল। কি ছিল? থ্রেড এন্ড কিল। ওকে ওকে, তাহলে আমি 2টা পয়েন্টের উপর অ্যাডভাইস দেবো। প্রথম হচ্ছে যে 20 ইয়ার্স আপনার কমপ্লিট হবে কিনা, এবং 3 মান্থ যে আপনি প্রিজন সেন্টেন্স করছে সেটা কাউন্ট হবে কিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আপনার যে প্রিজন সেন্টেন্সটা ছিল এইটার কারণে সুইটেবিলিটির যে টেস্ট আছে এটা আপনি স্যাটিসফাই করবেন কিনা। যে কোনো অ্যাপ্লিকেশন যখন করা হবে, সেই অ্যাপ্লিকেশনের প্রথম যে টেস্টটা তারা স্যাটিসফাই হয় সেটা হচ্ছে সুইটেবিলিটি টেস্ট, যে আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা। তো প্রথম হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এগুলো কিন্তু থাকবে, আপনার ক্রিমিনাল কনভিকশন আছে কিনা সেটা সম্পর্কে ডিটেলস চাইবে। প্রথম হচ্ছে যে আপনি সেটা ডিটেলস দেবেন, কবে আপনার অফেন্স হয়েছে, কী অফেন্স হয়েছে, কতদিন আপনি প্রিজন সেন্টারে ছিলেন, এটা কিন্তু আপনার ডিসক্লোজ করতে হবে। প্রথম হচ্ছে ডিসক্লোজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন এইটার কারণে আপনার অ্যাপ্লিকেশন সুইটেবিলিটি টেস্টটা স্যাটিসফাই করতে ব্যর্থ হবে কি না, এটা নির্ভর করবে মূলত আপনার যে কেস ওয়ার্কার থাকবে তার উপরে। কারণ যে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স হলে সেটা কিন্তু তারা সিরিয়াসলি কনসিডারেশনে নিয়ে তারা এটা আপনার বিরুদ্ধে ইউজ করবে কিনা সেটা অ্যাবসলিউটলি তাদের ডিসক্রিশন, এবং কিছু কিছু ক্ষেত্রে আছে তাদের কিছু করার নাই, সেটাকে অবশ্যই আপনার বিরুদ্ধে ইউজ করতে হবে অথবা আপনার বিরুদ্ধে ইউজ করতে পারবে না, এই ধরনের তাদের জব ডেসক্রিপশন দেয়া আছে। অতএব আপনার এটা আপনার বিপক্ষে যাবে কি যাবে না এটা টু আর্লি বলা, কারণ এটা সিরিয়াস একটা অফেন্স এবং আপনি প্রিজন ছিলেন। অতএব এটা কিন্তু সুইটেবিলিটি টেস্ট ক্ষেত্রে কিন্তু এটা স্যাটিসফাই করতে পারে, এটা ফেলও করতে পারে। অতএব আমি 50-50 বলবো। থার্ড যেটা সেটা হচ্ছে যে 3 মান্থস আপনি যে প্রিজন সেন্টার ছিলাম এটা কিন্তু কাউন্ট হবে না, আপনার অ্যাডিশনাল আরও 3 মান্থস কিন্তু আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু 20 ইয়ার্স কমপ্লিট হবে। কারণ 20 ইয়ার্স রুলসটাতে বলা হয়েছে যদি কেউ লফুলি আনলফুলি যদি ইউকেতে 20 ইয়ার্স কমপ্লিট করে তাহলে সে এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন আন্ডার অন প্রাইভেট লাইফ বেসিস। অতএব আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যেহেতু 3 মান্থস আপনি প্রিজন সেন্টার ছিলেন দ্যাট উড নট কাউন্ট টুয়ার্ডস ইয়োর 20 ইয়ার্স। অতএব আপনি 20 ইয়ার্স আরও 3 মান্থ পরে যে আপনার ডেটার অ্যারাইভাল থেকে আরও 3 মান্থ পরে যে আপনি 20 ইয়ার্স হবে, এবং তখনই আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। এবং এই ক্ষেত্রে বলি কিন্তু একটা ফিস আছে, প্রায় 4000 মতো ফিস আছে, NSS প্লাস হোম অফিসের ফিস সহ। সেক্ষেত্রে আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারেন, যেহেতু এটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন। অতএব এটা কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি সেভিংস না থাকে, আপনি যদি অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা যদি স্যাটিসফাই করতে পারেন এবং কোনো মেডিকেল কন্ডিশন থাকে কিংবা কোনো যদি বাচ্চা থাকে সেটা বেস্ট অফ ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলো কনসিডারেশন নিয়ে ফি ওয়েভার পেতে পারেন। ফি ওয়েভার হলে আপনি পরবর্তীতে যে মেন অ্যাপ্লিকেশন ফ্রি অফ কস্টে করতে পারবেন, শুধু লয়ারের মাধ্যমে আপনি করতে পারবেন, অথবা আপনি নিজে পারেন নিজে করতে পারবেন। তো আমি বলবো যে ফি ওয়েভার খুবই কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, এবং পরবর্তী যেটা FLR FP করবেন সেটাও কমপ্লেক্স অ্যাপ্লিকেশন। অতএব এক্ষেত্রে আমার মনে হবে যে কোনো
লয়ার, এক্সপার্ট লয়ার আপনার ইউজ করে, এক্সপিরিয়েন্স লয়ার ইউজ করে আপনি করতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কলার জন্য। নেক্সট কলারে যাব। মানে আমি বুঝতে পারলাম যে আমি 3 মাস আরো 20 বছরের পরে আরো 3 মাস পরে আমাদের অনুষ্ঠানটা ফেসবুকে আছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ইউটিউবে আছে। যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে ধরতে বুঝতে কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু অনুষ্ঠানটা আবার আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে দেখতে পারবেন। এবং আপনি যেটা বলছেন, ইয়েস, আর এক্সট্রা অ্যাডিশনাল 3 মান্থস আপনার এদেশে থেকে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। ধন্যবাদ আপনার কলের জন্য। নেক্সট কলার, অথবা আমি ইসে চলে যাব, আপডেটে চলে যাব। হ্যালো কলার। তো আপডেটে যেটা বলছিলাম যে এটা করার কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক বর্ডার অ্যাক্ট 2022-তে কারণে আর কি, যেটাতে বলা হচ্ছে যে যে এই স্মলার প্রপোর্শন কম্পেয়ার টু দ্য ইয়ার, এটা মানে 77% আগে ছিল 2022-তে, এটা সাকসেস রেট সেটা এখন চলে আসছে আপনার 48%-এ। তো এবং সেটাই আমি বলছি, 40 প্রিভিয়াস ইয়ার এগুলো স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া আছে। তারপর কোন কোন দেশের ক্লেম আছে, 11,000 আছে পাকিস্তানের জন্য, আফগানিস্তানে 8,000, ইরান 7,000, ইরিট্রিয়া 7,000, বাংলাদেশ আছে 6,649, ইন্ডিয়া, সুদান, এইভাবে আছে বিভিন্ন দেশ। এবং সেখানে এই যে ন্যাশনাল বর্ডার অ্যাক্ট 2020 কারণে এই রেটটা আসলে কমে গেছে, যেটা আমি আপনাদেরকে বললাম। কারণ এই আইনের মাধ্যমে মূলত যে 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 থ্রেশহোল্ডটা কিংবা অ্যাসাইলামের যে প্রমাণের ব্যাপারটা এখানে একটু কঠিন করে ফেলছে এই ন্যাশনাল বর্ডার অ্যাক্ট 2022-তে। সে কারণেই মূলত এই পজিটিভ ডিসিশনগুলো ড্রপ আউট হয়ে গেছে। এরপরে আমি যেটা যাব ইসের ব্যাপারে, কি বলে আপনার একটা বেনিফিটের উপরে। আমি কিন্তু বেনিফিটের উপরে আমি যথেষ্ট রিসার্চ করি এবং বেনিফিটের ব্যাপারে আমার এক্সপার্টাইজ আছে, এবং আমি কিন্তু বেনিফিটের অনেক বিষয় কিন্তু অ্যাডভাইস দিয়ে থাকি, কিংবা কেউ আসলে আমি সেগুলো ডিল করে থাকি। তো এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু কোশ্চেন থাকে আপনার মানি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, এবং আপনার যদি কোনো ক্যাপিটাল থাকে সেটা কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হবে। তো ইউনিভার্সাল ক্রেডিট এটা এফেক্ট করে যদি আপনার মানি থাকে, সেভিংস থাকে এবং ইনভেস্টমেন্ট থাকে, যেটাকে বলা হয়ে থাকে ক্যাপিটাল। অতএব আপনার কোনো ক্যাপিটাল থাকলে, কী পরিমাণ ক্যাপিটাল, এটার উপরে কিন্তু আপনার ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু এফেক্ট করবে। তো যখনই এই ইউনিভার্সাল ক্রেডিটের এন্টাইটেলমেন্ট অ্যাসেস করা হবে, তখন কিন্তু এই ক্যাপিটাল এটা অ্যাকাউন্টে নেবে। এবং ক্যাপিটাল বলতে আমি যেটা বলেছি, ভ্যালু অফ অল মানি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, যেটা আপনি কিংবা জয়েন্টলি আপনার কারোর সঙ্গে আপনি এটা হোল্ড করছেন, সেটাকে বোঝায়। আর অ্যামাউন্ট অফ মানি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, এগুলো যদি আপনার পার্টনারশিপ থাকে সেটাও কিন্তু অ্যাকাউন্টেবল, এবং এগুলোই কিন্তু এফেক্ট করবে যে আপনি ইউনিভার্সাল ক্রেডিট এলিজিবল হবেন কি না, এবং ইউনিভার্সাল ক্রেডিট আপনি কত রিসিভ করবেন। তো এই আপনার মানি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, যেটাকে ক্যাপিটাল বলেছি, সেটা আপনি অন্য কারোর সঙ্গে জয়েন্টলি থাকতে পারেন, কিংবা আপনি আপনার পার্টনার সঙ্গে জয়েন্টলি থাকতে পারেন, এবং এটা কিন্তু এফেক্ট করবে আপনার এলিজিবিলিটি অফ ইউনিভার্সাল ক্রেডিট, এবং ইউনিভার্সাল ক্রেডিট কত পাবেন সেটা এটার উপরে নির্ভর করবে। এবং এই যে অল মানি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, এটা ইউকেতে হতে পারে কিংবা ইউকের বাইরেও হতে পারে, কান্ট্রি অফ অরিজিনও আপনার হতে পারে, সেটাও কিন্তু এখানে আসবে। এবং সেই ক্ষেত্রে যে সেগুলো ইনক্লুডিং হচ্ছে ক্যাশ, মানি ইন ইউর অ্যাকাউন্ট, ক্যাশ যদি থাকে সেটাও কিন্তু এটার ভিতর ধরা হবে। তারপর কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ফোন করছি একটা জিনিস জানার জন্য। জি বলুন। আমার একজন আত্মীয় সে এদেশে আসছিল স্পাউস ভিসায়। জি বলে যান, আপনি বলে যান, থামার দরকার নেই, আমি শুনছি।
সে হাজবেন্ড ওয়াইফে তাকে নিয়ে আসছিল। ডোমেস্টিক ভায়োলেন্স আসলে তার উপরে করা হইয়া সে ক্রাউন কোর্টে চলে গেছে। সে রেপ এবং এগুলা চার্জ লাগাইছে। আর সে বয়ে এদেশ থেকে চলে গেছিল অন্য দেশে। পরে তাকে দড়িয়ে আনছে ওই দেশ থেকে এনে 5-7 বছর জেল খাটিয়া 2028 সাল পর্যন্ত সাসপেন্ডেড সেন্টেন্স দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন কি সে আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল, সে কি কোনো ক্লেম করে আসতে পারবে? কে ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয়েছে? যে কনভিক্টেড হয়েছে? জি জি। তা সে যদি কনভিক্টেড হয়ে থাকে তাহলে সে কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে? কারণ এটা তো উল্টা করছে, মেয়ে তারে টর্চার করছে, টর্চার করিয়া আর ওটা ছেলের সাথে চলে গেছে, আর সে বইয়ের দেশ থেকে পলাই গেছে। ওকে, তা আপনি বলতে চাচ্ছেন যে ওই ভদ্রলোক উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, এখন উনি এদেশে আসতে পারবেন কিনা? কিন্তু সমস্যা হয়ে গেছে উনারে তো ডিপোর্ট করা হয়েছে। হ্যাঁ, ডিপোর্ট করা হয়েছে। ডিপোর্ট করা হলে ডিপোর্টটা যদি উইথড্র না হয় তাহলে সে যে কোনো অ্যাপ্লিকেশন করলেই কিন্তু রিফিউজ হবে। কিন্তু ডিপোর্টের এগেইনস্টে কি করতে হবে? ডিপোর্টের এগেইনস্টে আপনার যে কোনো সলিসিটারের সঙ্গে আলাপ করতে, এটা ভেরি কমপ্লেক্স ম্যাটার, অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাটলিস্ট 10 ইয়ার্সের আগে তো এটা সম্ভব নাই। 10 ইয়ার্স পরে যায় হয়তো অ্যাপ্লিকেশন করলে কিছু হতে পারে। এটা আলাদা অ্যাপ্লিকেশন করে একটু উইথড্র করার ব্যাপার আছে। এগুলো সলিসিটারের কাছে যে কথাবার্তা বলে আপনারা করতে পারবেন, ভেরি কমপ্লেক্স ম্যাটার এবং এক্সপেন্সিভ বটে। তো আপনারা যেটা অ্যাডভাইস দেবো, কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হিসাবে দেশে আসার পরে এবং তাকে যদি বাংলাদেশে নিয়ে যদি অ্যাবেন্ডন করে দেয়, তারা ওখান থেকে কিন্তু এন্টি ক্লিয়ারেন্স নিয়ে তারা চলে আসতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তার জিপির কাছে বলছে কিনা, মেডিকেল জিপির কোনো লেটার আছে কিনা, এখানে পুলিশে বলেছিল কিনা, তারপরে এইসব, তারপরে এখানে যে সোশ্যাল সার্ভিসে বলেছিল কিনা, এইসব কিন্তু ডকুমেন্ট কিন্তু তার লাগবে। অনেকগুলো ডকুমেন্ট কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশন সাবমিট করতে গেলে কিন্তু লাগে। তো সেইগুলো যদি তার থাকে এবং তাকে যদি কান্ট্রি অফ অরিজিনে যদি অ্যাবেন্ডন করে রাখে, অনেক সময় আমরা দেখেছি যে পাসপোর্ট নিয়ে তাকে ওখানে অ্যাবেন্ডন করে, যেটা পরিত্যাগ করে দিয়ে চলে আসে, তখন কিন্তু সে আউট কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ডোমেস্টিক ভায়োলেন্সের বেসিসে। আগে শুধু ইন কান্ট্রি থেকে করতে পারবে, এটাই আইন ছিল। পরবর্তী ইমিগ্রেশন রুল চেঞ্জ করে বলা হয়েছে যে যদি স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, স্পাউস অফ এ সেটেল পারসন অথবা স্পাউস অফ এ সেটেলমেন্ট স্কিমের যদি কেউ স্পাউস হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এখানে আসার পরে, এবং তাদেরকে যদি তার কান্ট্রি অফ অরিজিনে নিয়ে যদি অ্যাবেন্ডন করা হয় এবং তারা যদি প্রমাণ করতে পারে যে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল, তাহলে কিন্তু তারা এন্টি ক্লিয়ারেন্স নিয়ে আবার তারা কিন্তু চলে আসতে পারবে। বোঝাতে পেরেছি? এবং যখন অ্যাপ্লিকেশনটা করবে তখন কিন্তু ওই যে সুইটেবিলিটি, ক্রিমিনাল অফেন্স আছে কিনা, কোনো ব্রিচ করছে কিনা, তখন কিন্তু ওইগুলো দেখবে, সেটা আলাদা জিনিস। কিন্তু পারবে কি পারবে না, এটা আপনার প্রশ্ন ছিল। আনসার ইজ ইয়েস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আপনার সুন্দর উত্তরের জন্য এত সময় নিয়ে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তা শুধু দর্শক, আমি ইউনিভার্সাল কল থাকলে কল নেবো। তার ইউনিভার্সাল ক্রেডিটের উপরে আমি বলছিলাম যে সেভিংস থাকলে, ক্যাপিটাল থাকলে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করতে পারবেন কিনা, এবং অনেকে হাইড করে তাদের ক্যাপিটাল কিংবা সেভিংস কিংবা তাদের যে প্রপার্টি আছে সেটা ইকুইটি আছে, তখন কি কনসিকুয়েন্স হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। যদি কলা থাকে কল নেব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। জি, আমি আগে আপনাকে মনে করলাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন হইল আমার। জি বলুন। আমি সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করার পরে আমার বউ তো বাংলাদেশও, আমার ওয়াইফ তাই মানে আনছি না আমি, তাই না আগে 2010 একটা পাসপোর্ট বানাইছিল, মানে ম্যারেজের আগে আর কি। এখন তারা আমি 2023 তাইনের পাসপোর্ট বানাইছি, বাংলাদেশি পাসপোর্ট। এখন তারা কইছে যে আগে কোনো পাসপোর্ট আসেনি বাংলাদেশি ব্যাখ্যা করার লাগে, এটা তো এক্সপায়ার হয়ে গেছে, এটার ওটা ব্যাখ্যা করতাম না করতাম না। এক্সপায়ার হয়ে গেছে? 2010 তাই বানাইছিল আর কি, এটা এক্সপায়ার হয়ে গেছে বাংলাদেশি পাসপোর্ট। আর 2023 ইয়া তাই আমার বিয়া হয়েছে 2022, আর 23 এটা বিয়ার আগের কথা তাইনের। আপনাকে আইতে আসলাম অন্য মাধ্যমে, আইতে পারছেন না। তো এখন 2023 নতুন করে পাসপোর্ট বানাইছো। আমি সিটিজেন হিসাবে লাগে যে সময় অ্যাপ্লাই করছি, আমার ওয়াইফেরও পাসপোর্ট লাগছে। এখন খবর আর কি আমার ওয়াইফের আগের কোনো পাসপোর্ট আসেনি, ওটা ব্যাখ্যা করার লাগে।
যদি আগের পাসপোর্ট চায় আমার মনে হয় এখানে দেয়া ঠিক হবে, ঠিক আছে, এখানে দেয়া ঠিক হবে। আগে যদি পাসপোর্ট ওরা চায় আমার মনে হয় মানে ওটা ব্যাখ্যা করার লাগে বলছি আসল কিনা, যদি থাকে তার কপি আপনি দিয়ে দিতে পারেন। এটা কোন অ্যাপ্লিকেশনের জন্য ওরা চাচ্ছে? এটা ন্যাচারালাইজেশনের ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন। আমি তো সিটিজেনশিপ করছি, আমার রাইট আমার ছেলের লাগে, আমি ব্রিটিশ, আমার ওয়াইফ তো ব্রিটিশ না। লাগবে লাগবে লাগবে, আনসার হচ্ছে ইয়েস, আনসার হচ্ছে ইয়েস, ঠিক আছে, ধন্যবাদ। যদি কল থাকে আমি কলার আছে তাহলে আমি আপডেটে চলে যাব। আমি যেটা বলতে চাই, ইউনিভার্সাল ক্রেডিট যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় কিংবা কেউ নিচ্ছেন, তাদের যদি কোনো মানি থাকে, সেভিংস থাকে, কিংবা তাদের যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, কিংবা তাদের যদি এটাকে টোটালি বলা হয় ক্যাপিটাল থাকে, তাহলে কিন্তু তাদের ভেরি কেয়ারফুল থাকবেন। কারণ হচ্ছে যে কোনোভাবে যদি তারা জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো এখন কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে যে আপনি ডিসক্লোজ না করলে, আমি সেটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা আমি করব। তো প্রথম হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাদের অ্যামাউন্ট অফ মানি আছে, সেভিংস কত আছে, ইনভেস্টমেন্ট কত আছে, এটা ক্যাপিটাল কত আছে, এগুলো কিন্তু আপনারা ডিসক্লোজ করবেন। যদি আপনাদের 16,000-এর উপরে যদি আপনাদের সেভিংস থাকে তাহলে কিন্তু আপনারা এন্টাইটেল না ফর ইউনিভার্সাল ক্রেডিট। কিন্তু আপনাদের 6,000, বিটুইন 6,000 থেকে যদি 16,000 থাকে তাহলে এই অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আছে সেটার উপরে মূলত নির্ভর করবে যে আপনি কত পাবেন, বিটুইন 6,000 to 16,000। তো সেখানে যেটা বলা হচ্ছে যে 250,000-এর জন্যে আপনার রিডিউস হবে £4.35। তার মানে আপনার 250 পাউন্ড থাকলে এই বিটুইন 6,000 to 16,000 তাহলে আপনার £4.35 প্রত্যেক 250 থেকে এটা রিডিউস হবে। আর প্রপার্টির ব্যাপার বলা হয়েছে, যদি আপনি যে প্রপার্টিতে আছেন। কলার আছে? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 5 মিনিট আগে আপনার সাথে একটু কথা বলছি, আমি আরেকটা জিনিস জানতে চাই এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন? কন্ট্যাক্ট নাম্বারটা আপনি ব্রেকে আপনি এই নাম্বারে ফোন দিলে তখন আমাদের যে প্রডিউসার আছে মশিউর রহমান, উনি আপনাকে নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে ভাই? আচ্ছা, আর আমি একটা জিনিস, আরেকটা প্রশ্ন রয়েছিল আমার, প্লিজ। জি বলেন। যে আমি মনে করেন 2006 থেকে 10 পর্যন্ত আমার এমনি কোনো ডকুমেন্ট ছিল না যে বছরের বছর রাখা লাগে। তো আপনারা একটা প্রোগ্রামে দেখছিলাম যে যদি কোনো ফ্রেন্ডের সাথে কাজ করে তাদের কাছ থেকে একটা লেটার আনলে এটা অ্যাকসেপ্টেবল হয়। তো যদি আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে লেটার আনি তাহলে তাদের সাথে যে কাজ করছি এই জন্য ফ্রেন্ড বলতে কোনো পে স্লিপ বা কোনো কিছু ডকুমেন্ট তাদের এই ধরনের লাগবে কিনা, প্লিজ যদি একটু বলেন। এটা কি 20 ইয়ার্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে? জি জি জি। 20 ইয়ার্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনার কোনো গ্যাপ থাকে, অফিসিয়াল ডকুমেন্ট যদি না থাকে, ওই সময়টাতে যদি যার বাসায় ছিলেন কিংবা যার রেস্টুরেন্টে থাকতেন কিংবা যেখানে আপনি কাজ করতেন কিংবা কোনো ফ্রেন্ড বন্ধু কোনো মসজিদে আপনি যেতেন, সেই ইমাম আপনাকে চেনেন, তো এই ধরনের যে ডকুমেন্টগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। চিঠি, তাদের কপি, পাসপোর্ট নিয়ে, তাদের লিখিত নিয়ে আপনি সাবমিট করতে পারেন। ধন্যবাদ দর্শক, আমাদেরকে একটি ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে এসে আবারও দেখা হবে। মশিউর রহমানের সঙ্গে থাকুন, এমকে হাসানের সঙ্গে থাকুন, আইন অধিকারের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সেই দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার এমকে হাসান। আমার রয়েছে দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা বাংলাদেশ এবং ইউকে মিলিয়ে, এবং আমি হচ্ছে প্রিন্সিপাল সলিসিটর অফ এমকে হাসান সলিসিটার্স। আজকে আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে সর্বাত্মকভাবে আপনাদের স্ক্রিনের বাইরে পুরো অনুষ্ঠানটা ম্যানেজ করছেন এবং আমাকে সহযোগিতা করছেন, এবং যার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়া কিংবা আপনাদের সঙ্গে কানেক্টেড হওয়া সম্ভব ছিল না, সে হচ্ছে অন অ্যান্ড অনলি সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। তো সেই দর্শক, আমি ইউনিভার্সাল ক্রেডিটের ব্যাপারে বলছিলাম যে 16,000 উপরে হলে পরে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট পাবেন না, এবং বিটুইন 6,000 to 16,000 যদি হয় সেক্ষেত্রে 250 পাউন্ডের জন্য আপনাদের ডিডাকশন হবে £4.35। আর বিলো 6,000 যদি আপনাদের
সেভিংস থাকে, ক্যাপিটাল থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা আপনি যদি হোম ওনার হয় এবং সেই বাসায় যদি আপনি থাকেন এবং একটাই যদি প্রপার্টি থাকে, তাহলে ওইটা কাউন্টে আসবে না। কিন্তু যদি আপনার সেকেন্ড প্রপার্টি থাকে এবং সেখানে যদি ইকুইটি থাকে কিংবা সেখানে যদি রেন্টাল ইনকাম আসে, রেন্টাল ইনকাম আপনাকে ডিসক্লোজ করতে হবে নাম্বার 1, এবং সেখানে যদি ইকুইটি থাকে মোর দেন 16,000-এর উপরে, তাহলে কিন্তু আপনারা এই কি বলে ইউনিভার্সাল ক্রেডিটে এন্টাইটেল হবেন না। অতএব যারা সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম আছে এবং যারা রেন্টাল ইনকাম পাচ্ছেন, রেন্টাল ইনকাম অবশ্যই আপনাদেরকে ডিসক্লোজ করতে হবে। এবং যদি ওইসব বাসাগুলো অনেক আগে যদি কেনা থাকে এবং এখন যদি এটার ভ্যালুয়েশন যদি অনেক বেড়ে যায় এবং সে যদি মোর দ্যান 16,000 হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এন্টাইটেল হবেন না এই ইউনিভার্সাল ক্রেডিটে। এবং ইউনিভার্সাল ক্রেডিট যদি কখনো যদি তারা এগুলো ফাইন্ড আউট করে যে আপনাদের অন্য কোথাও সেভিংস আছে কিংবা আপনাদের ক্যাপিটাল আছে, ইনভেস্টমেন্ট আছে এবং এই যে ইকুইটি আছে সেকেন্ড প্রপার্টিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইনভেস্টিগেশন হলে এবং তারা অনেক ডকুমেন্ট চাইবে, ব্যাংক স্টেটমেন্ট চাইবে, এটা সেটা অনেক কিছু চেয়ে পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আপনার ইন্টারভিউ নিয়ে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের ক্রিমিনাল কনভিকশন হতে পারে। অতএব আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং চেঞ্জ অফ সার্কামস্টেন্স যখনই আসবে তখনই কিন্তু আপনারা ইউনিভার্সাল জানাবেন। এবং আমি যেটা বলেছি যে আপনারা হলিডেতে গেলে হলিডে রুলস আছে ইউনিভার্সাল ক্রেডিটের এবং পিআইপির, সেটাও কিন্তু আপনারা মেনটেন করবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের পিআইপি কিংবা যে ইউনিভার্সাল ক্রেডিট আছে, আপনারা যদি দীর্ঘদিন যদি 30 ডেজের বাইরে যদি থাকেন, তাহলে কিন্তু আপনাদের এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন। চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, ইনকাম বাড়লে, অ্যাড্রেস চেঞ্জ করলে কিংবা ওখানে আপনার কেউ যদি আসে, আপনার বাচ্চারা যদি 18 উপরে হয়ে যায়, ইনকাম করে, কিংবা আপনার পার্টনার যদি কাজ করে কিংবা আপনার যদি ইনকাম বাড়ে, এইসব বিষয়গুলো কিন্তু আপনাকে এই ইউনিভার্সাল ক্রেডিটে কিন্তু আপডেট দিতে হবে। তা নাহলে কিন্তু ওভার পেমেন্ট হয়ে যাবে, প্রমাণিত ফেরত দিতে হবে। এবং তারা যদি মনে করে যে এটা ডিসঅনেস্টি ছিল এবং ফ্রড হয়েছে, তাহলে কিন্তু আপনাকে ক্রিমিনাল চার্জ আনে আপনারা কিন্তু ট্রায়ালে নিয়ে কিন্তু আপনাকে কনভিকশন দিয়ে দিতে পারে। অতএব এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন। আমি আজকে যে আপনাদের কি পরিমাণ সেভিংস থাকবেন এবং কি পরিমাণ সেভিংস থাকলে আপনারা পাবেন না, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে ক্রিমিনাল কনভিকশনের ব্যাপারে যারা ফরেন ন্যাশনাল আছেন, ইভেন ইনক্লুডিং ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে, কিংবা সেটেল পারসন যারা আছেন কিংবা আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে আছেন, তাদের জন্য কিন্তু এই মেসেজটা তাদের জন্যে। আর যারা স্টুডেন্ট আছেন, স্কুল ওয়ার্কারে আছেন, তাদের জন্য। যারা এদেশে আছেন তারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন এবং সেই ক্রিমিনাল অফেন্সটা যদি 12 মান্থের বেশি প্রিজন সেন্টেন্স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অটোমেটিক ডিপোর্টেশন ফেস করবেন। অতএব আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন, কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হবেন না এবং কোনোভাবেই আপনারা কিন্তু ক্রিমিনাল কনভিকশনে জড়াবেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বিশেষ করে যারা ফরেন ন্যাশনাল আছেন, ইনক্লুডিং যারা সেটেল কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেন আছেন, তাদের জন্য কিন্তু সিরিয়াস প্রবলেম হয়ে যায়। ইভেন বিলো 12 মান্থও যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা ডিপোর্টেশন কিন্তু ইস্যু করতে পারে যদি আপনি ন্যাশনাল সিকিউরিটির থ্রেট হয়ে থাকেন কিংবা বিভিন্ন ধরনের যদি অফেন্স করে থাকেন। তো আমি যেটা বলছি যে গভর্নমেন্ট তারা প্ল্যান করেছে যে তারা ইমিডিয়েটলি ডিপোর্ট করবে যারা ফরেন ন্যাশনাল, যারা ফরেন ন্যাশনাল যারা কনভিকশন হয়েছে তাদেরকে। এবং এটার ব্যাপারে কিছু কিছু দেশকে তারা লিস্টেড করেছিল, এই লিস্টটা আরও এক্সপ্যানশন করেছে, আরও কিছু নতুন কান্ট্রিকে তারা অ্যাড করেছে এবং তারা বলতেছে ডিপোর্ট নাও অ্যাপিল লেটার স্কিম। তার মানে কেউ যদি কনভিকশন করে তাদেরকে আপনার ডিপোর্টেশন দেওয়া হবে, কান্ট্রি অফ অরিজিনে ফিরে যাবে, সেখান থেকে তাদেরকে অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে, ইন কান্ট্রি অ্যাপ্লাইড দেওয়া হবে না। এই প্ল্যানটাই করছে এবং এটা খুব শীঘ্রই তারা কিন্তু কার্যকরী করতে যাচ্ছে। এবং এই চেঞ্জের মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে তারা ইনক্রিজ এবং স্পিড আপ করতে চাচ্ছে ডিপোর্টেশন। এবং তারা যে ফরেন অফেন্ডার যারা
এই ইউকে প্রিজনে থাকে তাদের টাইমটাও তারা কিন্তু কাট করতে চাচ্ছে। অতএব গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে যে তারা নিউ মেজার্স তারা নিতে যাচ্ছে এবং তারা এক্সপ্যান্ড করতে চাচ্ছে তাদের যে পাওয়ার আছে সেটাকে টু ডিপোর্ট ফরেন ন্যাশনাল কনভিক্টেড অফ ক্রাইমস, কোনো ক্রাইমের কারণে যারা কনভিক্টেড হয়েছে এবং তারা ফরেন ন্যাশনাল ইনক্লুডিং যারা সেটেল কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকেতে আছেন কিংবা যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডার আছেন, এবং তাদেরকে রিমুভ করা হবে ফ্রম দ্য ইউকে বিফোর অ্যাপিল হিয়ারিংস, তাদের অ্যাপিল হিয়ারিংসের সুযোগ দেওয়া হবে না, এবং সাম কেসেস অ্যালাউং ইমিডিয়েট ডিপোর্টেশন আফটার, এবং তাদের সেন্টেন্স হওয়ার পরেই তাদেরকে কিন্তু রিমুভ করা হবে, ইভেন তাদের ইউকেতে এই প্রিজন সেন্টেন্স খাটার প্রয়োজন নাই, এই ধরনেরও কিন্তু তারা চিন্তাভাবনা করছে। এবং এই এক্সপ্যানশনের নাম দেওয়া হয়েছে ডিপোর্ট নাও অ্যাপিল লেটার পলিসি। এবং অনেক কান্ট্রি যারা আছে যাদেরকে ইনক্লুড করা হয়েছে এবং সেই সব দেশের যেসব ন্যাশনাল আছে তারা কিন্তু রিমুভ হবে বিফোর দেয়ার অ্যাপিলস আর হার্ড উইল রাইজ ফ্রম 8 to 20, মানে কিছু কিছু দেশ আছে তারা যদি কনভিক্টেড হয়ে থাকে তাদেরকে আর প্রিজন সেন্টেন্স খাটানোর প্রয়োজন নাই, ইউকেতে প্রিজনে পাঠানোর দরকার নেই, তাদেরকে স্ট্রেট ওয়ে রিমুভ করা হবে। যেটা আগে 8টি দেশ ছিল সেটা এখন বেড়ে হচ্ছে 23 কান্ট্রি, এবং ইন্ডিভিজুয়াল ফ্রম দিস কান্ট্রি হু হ্যাভ হ্যাড human rights claim refused will be deported before they can appeal and will be allowed to participate in appeal hearings remotely. তার মানে তাদের যে হিয়ারিং হবে সেটা রিমোটলি তারা এটা ডিল করতে পারবে ভায়া ভিডিও লিঙ্ক। হোম অফিসের প্রেসে এটা বলা হয়েছে এবং হোম সেক্রেটারি ইয়াভেট কুপার উনি এটা কোট করেছেন এবং বলছেন যে এই যে ফরেন ক্রিমিনালস যারা আছে তারা এই অ্যাপিলের মাধ্যমে তারা ইমিগ্রেশন সিস্টেমটাকে এক্সপ্লয়টিং করে তারা অনেক সময় এখানে আসলে ইয়ে করে ওয়েস্টিং করে থাকে ইন দ্য নেম অফ অ্যাপিল কিংবা হিউম্যান রাইটস এগুলো যে মাধ্যমে। তো যে কারণে উনি বলতে চাচ্ছেন যে ইভেন ইয়ার্স উইল দেয়ার অ্যাপিল ড্রাগ অন, মান্থ অ্যান্ড ইয়ার্স, অনেক দিন এই অ্যাপিলের নামে তারা সময় নিয়ে থাকে যারা এই ক্রাইম কমিট করেছে ইউকেতে, এবং তাদেরকে তাদেরকে অ্যালাউড করা হবে না টু ম্যানিপুলেট দ্য সিস্টেম, যেটা অ্যাপিলের কথা বলা হয়েছে। অ্যাপিলের মাধ্যমে তারা এই দেশে একটির পর একটি অ্যাপিল করে তারা কিন্তু অনেক বছর এই দেশে থেকে থাকে। অতএব এই যে রিমুভ করে দেয়া তাহলে তো আর এইগুলো সময় তারা নষ্ট করতে পারবে না এবং সময় নিতে পারবে না। এবং এটাই তারা বলতে চাচ্ছে যে রেস্টোরিং কন্ট্রোল অ্যান্ড সেন্ডিং এ ক্লিয়ার মেসেজ, তারা ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছে এবং কন্ট্রোল নিতে চাচ্ছে, এবং তারা বলছে মাস্ট বি রেসপেক্টেড, লস মাস্ট বি রেসপেক্টেড অ্যান্ড উইল বি ইনফোর্স। এটা আমাদের যে হোম সেক্রেটারি আছে ইয়াভেট কুপার উনি মূলত এটা বলেছেন। এবং স্কাই নিউজে দেখা যাচ্ছে যে 15টা নতুন কান্ট্রিকে অ্যাড করা হয়েছে, তারা এই ডিপোর্ট নাও অ্যান্ড অ্যাপিল লেটার স্কিমের ভিতরে তাদেরকে অ্যাড করা হয়েছে। তাদের অ্যাঙ্গোলিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, বর্সোনিয়া আছে, ব্রুনাই আছে, বুলগেরিয়া আছে, কানাডা আছে, গানিয়া আছে, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাটভিয়া, লেবানন, মালয়েশিয়া, উগান্ডা অ্যান্ড জাম্বিয়া নতুন তাদেরকে অ্যাড করা হয়েছে। এবং নতুন কিছু কান্ট্রির নাম বলা হচ্ছে তারাও জয়েন করবে। তাদের আলবেনিয়া আছে, বেলজিয়া আছে, এস্টোনিয়া আছে, ফিনল্যান্ড, কসোভো, মরিশাস, নাইজেরিয়া অ্যান্ড তানজানিয়ান, যারা পরবর্তীতে অ্যাড হয়েছে 2023-তে। এবং এটা বলা হচ্ছে, হোম অফিস বলতে চাচ্ছে যে মেজার উইল টেক avoid offenders from the 15 countries in question remaining in the for months or years will their cases are worked through the appeal system. তো ইভেন এমনও দেখা যাচ্ছে যে একটা কেসে বিভিন্ন সময়ে অ্যাপিল করা, অ্যাপ্লিকেশন করা, এইভাবে 25 ইয়ার্স একটা ডিপোর্টেশন অর্ডারকে ঠেকিয়ে রাখতে পেরেছিল একটার পর একটা অ্যাপিল এবং
জুডিশিয়াল রিভিউ সহ বিভিন্ন রকমের এই কেস করার মাধ্যমে। তো এই জন্যেই মূলত এখন বলতে চাচ্ছে যে তারা একটা ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট 2003 যেটা আছে, রিমুভাল অফ প্রিজনার্স অ্যান্ড ডিপোর্টেশন অর্ডার 2025, এটাকে অ্যামেন্ডমেন্ট করা হবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যালাউড ডিপোর্টেশন আফটার 30% অফ এ সেন্টেন্স। তার মানে অনেক সময় 30% যদি তারা সার্ভ করে থাকে তখনও তারা ডিপোর্ট করা হবে। এটাই মূলত আগে ছিল, এখন তারা এটা আনতে চাচ্ছে 50%। তার মানে কারো যদি 12 মান্থের যদি সেন্টেন্স হয়, তার মানে 6 মান্থ তারা কনভিকশন তারা সার্ভ করার পরে তাদেরকে ডিপোর্ট করা যাবে। এইটাই মূলত ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট 2023 যেটা অর্ডার 2025-এ এই অ্যামেন্ডমেন্টটা এনে এটা করার চিন্তাভাবনা করা হচ্ছে এবং এর হয়তো ভবিষ্যতে অ্যাপ্লিকেবল হবে। যে ডিপোর্ট উইল বি পার্মানেন্টলি বার্ড ফ্রম রিটার্নিং টু দ্য ইউকে। যারা ডিপোর্ট হবে তারা কিন্তু পার্মানেন্টলি ইউকেতে আসতে আর পারবেন না। দ্য গভর্নমেন্ট প্রেস রিলিজ বলছে যে মেনশন দিস, যদিও এটা বলে নাই কিন্তু আমরা টাইমসে এটি দেখছি যে কেউ যদি ডিপোর্ট হয় তারা লাইফ টাইমে আসতে পারবে না। এটা টাইমসে বলা হয়েছে কিন্তু এটা অন্য কোথাও আমরা পাই নাই। তো গভর্নমেন্ট এটাও বলছে যে জাস্টিস সেক্রেটারি ইজ ফার্মলি অফ দ্য ফিলোসফি দ্যাট এক্সেল ইজ পানিশমেন্ট, অতএব তাদেরকে বের করে দেওয়া সেটা একটা পানিশমেন্ট হিসাবে কাজ করবে। তো আপনারা যারা এই দেশে সেটেল স্ট্যাটাসে আছেন কিংবা ইউ সেটেলমেন্ট স্কিমে আছেন কিংবা অন্য কোনো ভিসা আছেন, স্টুডেন্ট কিংবা স্পাউস কিংবা স্কিল ওয়ার্কারে, আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন। কোনো রকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়াবেন না কিংবা ক্রিমিনাল কোনো অফেন্স কমিট করবেন না। তাহলে কিন্তু আপনাদের যদি কনভিকশন হয় তাহলে কিন্তু আপনাদের ডিপোর্ট করা যাবে উইদাউট এনি অ্যাপিল, ইন কান্ট্রি অ্যাপিল রাইট। আপনারা আউট কান্ট্রি পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনাদেরকে অ্যাপিল করতে হবে। এবং আমি যেটা বলেছি এটা কিন্তু কার্যকরী হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই এটা হবে। এখন আমি স্পাউস ভিসার কস্ট সম্পর্কিত ব্যাপারে একটি আপডেট দেব। আমরা জানি যে স্পাউস ভিসা একটি ভেরি ইম্পর্টেন্ট ভিসা। যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা ফিয়ান্সি অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা ইউথ সেটেলমেন্ট স্কিমে যারা আছে তাদেরই স্পাউস কিংবা ফিয়ান্সি তারা কিন্তু ইউকেতে আসতে পারে এবং তারা যখন ইন্টিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য একটা ফিস হয়। আবার যারা ইন কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু আর একটা ফিস। তো সেই ফিসগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আমি যেটা বলেছি যারা প্ল্যানিং করছে, যারা এই দেশ থেকে সুইচ করে থাকতে লিভ টু রিমেনে কিংবা কোনো ব্রিটিশ পার্টনার যারা ইউকেতে আছে তারা মূলত স্পাউসদেরকে স্পন্সর করবে এবং সেখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল কমিটমেন্ট আপনাদেরকে থাকতে হবে এবং একটা ফিস এবং ইমিগ্রেশন হেলথ চার্জ যেটা আছে এটা দিতে হবে এবং অনেক সময় বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আমাদের ফি পে করা লাগবে। তো 9 এপ্রিল 2025-এ মূলত লাস্ট ফিস ইনক্রিজ হয়েছে, তারপরে থেকে কিন্তু স্টেবল আছে, এর ভিতরে কিন্তু তার চেঞ্জ হয় নাই। তো সেই ক্ষেত্রে হোম অফিস ইন্ট্রোডিউস করেছে নিউ ভিসা ফি, যেটা আমি বলেছি 9 এপ্রিল 2025-এ, এবং যেটা অ্যাফেক্ট করে থাকে বোথ এন্টিক্লিয়েন্টস যারা দেশে বাইরে থেকে আসবে অথবা ইন কান্ট্রি থেকে যারা সুইচ করবে সেই অ্যাপ্লিকেশনগুলো, এবং কারেন্ট কস্ট ইনক্লুডিং ইমিগ্রেশন হেলথ চার্জ কিংবা অপশনাল আছে প্রায়োরিটি সার্ভিসের চার্জ এবং হোম অফিসের ফিস এবং ভিসা এবং কতদিন সময় লাগবে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করি। প্রথমে আমি আসছি যে ফিয়ান্সি ভিসা। ফিয়ান্সি ভিসা এমন একটা ভিসা যে যারা ইউকেতে আসবে তাদের ফিয়ান্সির সঙ্গে জয়েন করার জন্য এবং এখানে আসার তাকে 6 মাসের ভিসা দেওয়া হবে এবং 6 মাসের ভিতরে তাকে কিন্তু এখানে তাদের বিয়ে করতে হবে। করার পরে তারা কিন্তু এদেশে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদেরকে পরবর্তীতে 2.5 ইয়ার্স তাদেরকে ভিসা দেওয়া হবে। অতএব তারা ফিয়ান্সি হিসাবে 6 মাসে প্রথমে বিয়ের ভিসা দেওয়া হবে, পরবর্তীতে তারা এখানে এসে তারা ম্যারেজ রেজিস্ট্রেশন করবে এবং পরবর্তীতে তারা অ্যাপ্লিকেশন করে another 2.5 ইয়ার্সের ভিসা নিতে পারবে এবং তাদেরকে ওভার 18 হতে হবে
তারাই মূলত এটার পারপাস হচ্ছে যে টু ম্যারি or enter or civil partnership with a British citizen or someone settled in the যারা settled in the যারা indefinite leave to remain অথবা ইউ সেটেলড স্ট্যাটাসে যারা আছে, এটার ফিস হবে আউট কান্ট্রি থেকে, সেটা হচ্ছে 1938 পাউন্ড, এবং ইমিগ্রেশন হেলথ চার্জ মূলত ফিয়ান্সি ভিসার জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু প্রায়োরিটি সার্ভিসে যদি যেতে চায় 500 পাউন্ড। আর ডিসিশন প্রায়োরিটি সার্ভিসের জন্য 6 উইকস, আর যদি নর্মাল হয় তাহলে কিন্তু 12 উইকসের জন্য লাগবে, আর সাকসেসফুল হলে 6 মান্থের ভিসা হবে। আর আরেকটি জিনিস আপনারা জানবেন যে এই ফিসটা কিন্তু আপনার 5% সবসময় আপ হতে পারে, কারণ হচ্ছে যে লোকাল কারেন্সি কারণে এবং এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েশন হতে পারে, মানে উঠানামা করতে পারে, সেই কারণে আপনারা 5% এক্সট্রা কিন্তু আপনাদের চার্জ করা হতে পারবে। সেই মানিটা কিন্তু যখন আপনারা পে করবেন আপনাদের কার্ডের জন্য এনাফ মানি থাকে। স্পাউস ফিসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে 1938, এবং ইমিগ্রেশন হেলথ চার্জ এটাও আউট কান্ট্রি থেকে 3105 পাউন্ড, এবং প্রায়োরিটি সার্ভিস যেটা অপশনাল 500 পাউন্ড। এই ডিসিশন মূলত নিয়ে থাকে যদি এটা প্রায়োরিটি সার্ভিস হয় 6 উইকস, আর যদি আপনার প্রায়োরিটি সার্ভিসের বাইরে হয়, নর্মাল হয়, 12 উইকস সাধারণত সময় নেওয়া হবে। এবং এখানেও আমি যেটা বলছি 5% কিন্তু আপনারা এক্সট্রা চার্জ আপনাদের জন্য করা হতে পারে। আর ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনে যদি স্পাউস ভিসায় কেউ যেতে চায়, সুইচ করতে চায়, 1321 পাউন্ড হোম অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, আর ইমিগ্রেশন হেলথ চার্জ 2587, আর প্রায়োরিটি সার্ভিসে যদি কেউ যেতে চায় এটা 1000 অ্যাডিশনাল ফিস তাদেরকে দিতে হবে, এবং তাদের ডিসিশন নেক্সট ওয়ার্কিং ডেজের ভিতরে দেবে যদি কেউ 1000 পাউন্ড যদি অ্যাডিশনাল ফি দিয়ে থাকে। আর এটা ডিসিশন নিতে সাধারণত 8 উইকসের কথা বলা হয়েছে। এছাড়াও আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য কিন্তু একটা ফিস আছে 1500 থেকে 2000, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট A1 to BA2, আর টিউবারকুলোসিসের জন্য কিন্তু আপনাদের একটা ফিস আছে 65 to 150 পাউন্ড। আর যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনাদের ট্রান্সলেশন করতে হবে, এবং সেই ডকুমেন্টটা কিন্তু হোম অফিস অ্যাপ্রুভ ট্রান্সলেটরের হতে হবে, নোটারি পাবলিক কিংবা বাংলাদেশ থেকে আপনার যে কেউ করলে কিন্তু এটা হবে না, এই দিকে আপনারা কিন্তু কেয়ারফুল থাকবেন। অতএব দেখা যাচ্ছে আউট কান্ট্রি থেকে প্রায় 5300 to 5800 পাউন্ড তাদের ওই খরচ হবে, কস্ট আসবে, আর ইন কান্ট্রি থেকে 3900 to 4900 পর্যন্ত ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করতেও আপনাদের এটা কিন্তু খরচ হবে। তো অতএব ফিসের ব্যাপারে, স্পাউস ভিসার ফিসের ব্যাপারে আমরা কিন্তু আপনাদেরকে একটা আপডেট এই মুহূর্তে দিলাম। তো অ্যাসাইলামের ব্যাপারে একটু আলোচনা করি, বিশেষ করে মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলতে কি বোঝায় এবং কারা মূলত এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। যেটা বলা হয়েছে মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ ভিতরে মূলত কারা পড়বে, কারণ আমরা জানি যে 5টা গ্রাউন্ডে মূলত অ্যাসাইলাম করা যায়। তার ভিতরে প্রথম হচ্ছে এথনিসিটি, তারপরে ন্যাশনালিটি, তারপরে পলিটিক্যাল ওপিনিয়ন, তারপর হচ্ছে রিলিজন, তারপর হচ্ছে মেম্বারশিপ থেকে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। তো আমি আজকে মেম্বারশিপ থেকে পার্টিকুলার সোশ্যাল গ্রুপের ব্যাপারে আমি এখন আপনাদেরকে একটু আলোচনা করে বলবো যে মেম্বারশিপ থেকে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলতে মূলত কী বোঝায়। তো মেম্বারশিপ উইথ পার্টিকুলার বলতে এটা একটি পার্টিকুলার একটা জেন্ডার আইডেন্টিটি মূলত বোঝানো হয়ে থাকে, এবং তাদের যদি কোনো শেয়ার ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে এবং সেইগুলোই মূলত এই মেম্বারশিপ অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপের উপরে পড়ে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কেউ যদি গে হয়ে থাকে কিংবা লেসবিয়ান হয়ে থাকে কিংবা LGBT ভিতরে এগুলো পড়ে, কিংবা কারো যদি কোনো জেন্ডার আইডেন্টিটি প্রবলেম হয়ে থাকে, সেগুলো কিন্তু এই মেম্বারশিপ বই থেকে পার্টিকুলার সোশ্যাল গ্রুপের ভিতরে পড়বে, এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্যে কিন্তু তারা চাইতে পারে
অ্যাসাইলাম। তো আমি রেস যেটা বলি সেটা জাতি, আর হচ্ছে রিলিজন ধর্ম, ন্যাশনালিটি যেটা জাতীয়তা বলা হয়, পলিটিক্যাল ওপিনিয়ন রাজনৈতিক মতামত বলা হয়, আর মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে শেয়ার ক্যারেক্টারিস্টিক্স হতে হবে এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড দ্যাট ইজ সেটা খুব সহজে চেঞ্জ করা যায় না তাদের ব্যাকগ্রাউন্ডটা, এবং সেটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে জেন্ডার, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অর মেম্বারশিপ ইন এ পার্টিকুলার ফ্যামিলি অর ট্রাইবের কথা বলা হয়েছে। এখন আমি বলবো যে এই যে মেম্বারশিপ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ যদি কেউ গে কিংবা লেসবিয়ান হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এগুলোতে ইনভলভ। সেক্ষেত্রে তারা যদি কোনো ক্লাবে যে থাকে কিংবা তাদের যদি কোনো পার্টনার থাকে, ক্লাব থেকে কোনো চিঠি কিংবা মেম্বারশিপ কার্ড, এইসব ডকুমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতএব আপনারা এই কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যপদ যেটা মেম্বারশিপ বা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, এটার কারণে কিন্তু আপনারা অ্যাসাইলাম সিক করতে, কিন্তু অবশ্যই এটা জেনুইন হতে হবে এবং তারা কিন্তু ইন্টারভিউ নিয়ে কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে যে আদৌ আপনি এই জেনুইন অ্যাসাইলাম সিক করছেন কিনা অন দ্য বেসিস অফ মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। এবং সেই ক্ষেত্রে স্ক্রিনিং ইন্টারভিউ থাকে, ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ, ফুল অ্যাসাইলাম ইন্টারভিউতে যে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং পরবর্তীতে যদি আপনার এভিডেন্স থাকে সেটা আপনার লয়ারের মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাসাইলাম তারা কনসিডারেশনে নেবে। তো এটাই আমি বললাম যে 1951 ইউএন কনভেনশন অন দ্য স্ট্যাটাস অফ রিফিউজি, এবং এটাই যে 5টা রিজন, সেটার 5টা রিজনের বেসিসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপডেটের ভিতরে আর যেটা আমি এখন দিতে পারি সেটা হচ্ছে যে যদি এখন আমি ফিউবারের উপরে কিছুটা আলোচনা করতে পারি যে ফিউবার অ্যাপ্লিকেশনটা কি এবং কারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে এবং এই অ্যাপ্লিকেশন সাকসেস হতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো এই হোম অফিসের যেসব কিছু কিছু অ্যাপ্লিকেশন, এটা কিন্তু সব অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ফি ওভার দেওয়া হয় না, পার্টিকুলার কিছু কিছু অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া হয়। এবং কেউ যদি ফি ওভার অ্যাপ্লিকেশন সাকসিড করতে চান সেক্ষেত্রে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে জেনুইনলি ফিনান্সিয়াল হার্ডশিপ তাদের আছে, মানে ফিনান্সিয়াল ক্রাইসিস তাদের আছে, এবং সেক্ষেত্রে তাদেরকে কম্প্রিহেন্সিভ এভিডেন্স দিতে হবে যে তাদের ফিনান্সিয়াল হার্ডশিপ আছে। এবং এটার ভিতরে যেটা পড়বে সেটা হচ্ছে যে তারা অ্যাফোর্ড করতে পারে না এই তাদের যে ফিটা আছে সেই ফিটা, আর এবং সেটা মানে তাদেরকে শো করতে হবে যে তারা অ্যাফোর্ড করতে পারে না তাদের যে ফিস উদার কম্প্রোমাইজিং এসেনশিয়াল নিডস, মানে তার যে এসেনশিয়াল নিডস আছে সেটা কম্প্রোমাইজ না করে তারা মূলত ফিস অ্যাভয়েড করতে পারে না। বিশেষ করে উদাহরণস্বরূপ বলা হচ্ছে ফুড, শেল্টার এবং হেলথ কেয়ার। তো প্রথমে আসি যে এলিজিবিলিটি। ফি ওভার অ্যাপ্লিকেশন এটা গ্রান্ট হয়ে থাকে এবং সেই বিশেষ করে যাদের ফিনান্সিয়াল হার্ডশিপ থাকে। সেই দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছে। অনেক কল নিয়েছি, যাদের কল নিতে পারেন অ্যাপোলজি। আমরা প্রত্যেক শনিবারে আসি, আমাদের বিভিন্ন কলিগ আসে এবং আপনাদের কল নিয়ে এবং আনসার দেওয়ার চেষ্টা করে। আজকে আমি অনেক কল নিয়েছি এবং অনেকেই খুব